আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষায় চলবে 7 কলেজে, খুলছে রাত ছাত্রাবাস, শিক্ষামন্ত্রীর সাথে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত। জামিন জালিয়াতিতে 30 জনকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের, ভাবমূর্তি নষ্ট হচ্ছে মন্তব্য আদালতের। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ চায় বাংলাদেশ, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান। সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় যেখানেই প্রয়োজন সেখানেই অস্ত্র ব্যবহার করবে পুলিশ, বললেন আইজিপি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদের, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের শেষ অনার্স শেষ বর্ষ ও তৃতীয় বর্ষ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা। অধ্যক্ষদের সাথে শিক্ষামন্ত্রী ভার্চুয়াল বৈঠকে চলমান পরীক্ষাগুলোর নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে খোলা হচ্ছে না আবাসিক হল। এর আগে পরীক্ষা নেওয়ার দাবিতে দিনভর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড় ও ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেয় তারা। 4 বছরে অনার্স, 7 বছর হয়ে গেছে, 19-এর পরীক্ষা সেখানে 21 সালে নিচ্ছে। আমাদের পরীক্ষা চাই, পরীক্ষা নিতে হবে, এটা আন্দোলন চলমান রুটিন অনুসারে এই পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। শিক্ষার্থীদের আন্দোলন চলার সময়ই অধ্যক্ষদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। অনার্স তৃতীয় ও শেষ বর্ষের পরীক্ষা যথারীতি নেয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। মাননীয় শিক্ষামন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো উপাচার্য এবং 7 কলেজের অধ্যক্ষদের, আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ছিলেন, শিক্ষা সচিব সহ সবকিছু পর্যালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের সকল চলমান পরীক্ষা এবং ঘোষিত পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হলেও করোনা দুর্যোগের কারণে আবাসিক হলগুলো বন্ধ রাখারও সিদ্ধান্ত বহাল রাখছে। তবে কোনো ক্রমে স্বাস্থ্য ঝুঁকি থেকে ছাত্রদেরকে রক্ষা করার জন্য ছাত্রাবাস খোলা যাবে না। জাতীয় স্বার্থটা এখানে বিবেচনায় নেওয়া হয়েছে, কারণ করোনা মহামারীটা এখানে অনেক কিছুই, আমাদের অনেক মৌলিক অধিকারও সরকার যে কোনো সময় স্থগিত রাখতে পারে, এটা বাস্তবতাটা মানতে হবে। দাবি পূরণ হওয়ায় আন্দোলন প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। 7 কলেজের সমন্বয়ক যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সকলেই এই সিদ্ধান্তের সাধুবাদ জানাই এবং আমাদের পক্ষেই হয়েছে। আমাদের যে ছোট দাবিটি ছিল সেটা সম্পূর্ণ হয়েছে, আমরা যা চেয়েছি আমরা সেটা পেয়েছি। সিদ্ধান্ত হওয়ার পর পরীক্ষা গ্রহণে নতুন রুটিনও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আগাম জামিন জালিয়াতির ঘটনায় 30 জনকে বগুড়ায় 7 দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আবু জাফর সিদ্দিকের নেতৃত্বে ভার্চুয়াল বেঞ্চ, দ্বৈত বেঞ্চ জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছেন। একের পর এক জামিন জালিয়াতি বিচার বিভাগে ভাবমূর্তি বাজেভাবে উপস্থাপিত হচ্ছে বলে মন্তব্য করেন হাইকোর্ট। শাকির আরজু রিপোর্ট। বগুড়া সদর থানায় দুপক্ষের মারামারির ঘটনায় মামলা হলে এক পক্ষে 30 জন ভুয়া আগাম জামিনের কাগজ দেখায় থানাকে। পরে বিষয়টি একজন আইনজীবী সংশ্লিষ্ট কোর্টের রাষ্ট্রপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সংঘবদ্ধ চক্রের জামিন জালিয়াতির ঘটনাটি প্রকাশ্যে আসে। এটা কোনো একজন মানুষের কাজ না, এটা একটা সংঘবদ্ধ চক্র। এর আগে আরেকটা বিষয় আমাদের কোর্টে এসেছে, সেটা হচ্ছে 2.5 কেজি হেরোইনের মামলায় যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত আসামি। হাইকোর্টের কোনো জামিন আদেশ ছাড়াই সে বাইরে। ওই 30 ব্যক্তি ভুয়া জামিনের আদেশের কাগজ করিয়ে নেয়, তবে হাইকোর্ট নির্দিষ্ট ওই তারিখে আগাম জামিন দেননি। অনারেবল এই কোর্ট এই জুরিসডিকশন পাওয়ার পরে আজ পর্যন্ত কখনোই কোনো আগাম জামিনের শুনানি হয়নি। বুধবার বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে হাইকোর্ট 30 জনকে 7 দিনের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। সেই 30 জন আসামিকে অতি সত্বর গ্রেফতার 7 দিনের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়াকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের নজরে আনা জরুরি যে বিচার টাকা দিয়ে কেনা যায় না, জাল জালিয়াতি একসময় বের হয়ে যায়। হাইকোর্ট ডিভিশন, আমাদের যারা আইনজীবী আছেন
তারপরে সংশ্লিষ্ট যারা এই কোর্টে কাজ করছেন, এখানে কিন্তু সবার সম্পৃক্ততা চলে আসে। বিভাগের ভাবমূর্তি এবং খুবই বাজেভাবে উপস্থাপিত হচ্ছে। জামিন জালিয়াতির মামলার শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। সুবিধাপ্রাপ্তদের ধরলে জনগণের কাছে একটা বার্তা যাবে বলে মন্তব্য করেন তিনি। ওরা তো বেনিফিশিয়ারি, ওদেরকে ধরলেই বোঝা যাবে যে কার মাধ্যমে তারা অর্ডারটা পেয়েছে। তারেও যদি ধরা হয় এবং এর সাথে সাথে কারা জড়িত, প্রত্যেককে ধরে যদি তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়, তাদের বিচারের মাধ্যমে তাদের শাস্তি যদি নিশ্চিত করা যায়, এই বিষয় থেকে আমরা রেহাই পাবো। জামিন জালিয়াতির ঘটনায় মামলা করার কথা উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালতের এই আদেশ জালিয়াত চক্রের জন্য একটি বার্তা। লাস্ট নাম্বারটা ছিল ৭,৮৯০, তারা দেখিয়েছে ৪০,০০০। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় অংশগ্রহণ চেয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন এর সাথে টেলিফোন আলাপে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এই আহ্বান জানান। বিনিয়োগ বাণিজ্য বৃদ্ধি সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করতে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হন। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী। বাইডেন প্রশাসনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বৈঠক করেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন এর সাথে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। নতুন মার্কিন প্রশাসনকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে দুপক্ষই একমত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজন এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন দেখতে প্রেসিডেন্ট জো বাইডেন সহ তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশের বাণিজ্য সহায়ক নীতি, বিনিয়োগ উপযোগী পরিবেশের কথা উল্লেখ করে এসবের প্রশংসা করেন ব্লিনকেন। আগ্রহ প্রকাশ করেন স্বাস্থ্য, জ্বালানি, তথ্য প্রযুক্তি, ওষুধ শিল্প, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর। বাংলাদেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্বে তার দেশের আগ্রহের কথা জানান ব্লিনকেন। গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার নিয়ে আলোচনাকালে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর আহ্বান জানায় পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ আলোচনায় গুরুত্ব পায়। এ সমস্যার টেকসই সমাধানে যুক্তরাষ্ট্র মিয়ানমারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করবে এমন প্রত্যাশার কথাও জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরত আসায় যুক্তরাষ্ট্রের প্রশাসনকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা রক্ষায় যেখানে দরকার সেখানে অস্ত্র ব্যবহার করবে পুলিশ, বলেছেন মহাপুলিশ পরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। আরও বলেন, পুলিশকে অস্ত্র দেওয়া হয় গুলি করার জন্য, লাঠি হিসাবে ব্যবহার করার জন্য নয়। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক। বলেন, আগামী বছর থেকে ক্যান্সার ল্যাব স্থাপন সহ পর্যায়ক্রমে সব বিভাগীয় পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে। পরে তিনি সাংবাদিকদের জানান, নারী বান্ধব কর্মপরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে পুলিশ বাহিনী। হার্ট ডিজিজ, লাং ডিজিজ, পেটের বিভিন্ন ধরনের পীড়া, কিডনির প্রবলেম, ক্যান্সার, এইগুলো পুলিশের মধ্যে মারাত্মক আকারে পেশেন্ট রয়েছে আমাদের। আমরা বছরে কোটি কোটি টাকা খরচ করি এদেরকে বাইরে চিকিৎসা করার জন্য। তো আমরা এই হসপিটালটাকে এখন চেষ্টা করছি একটা পূর্ণাঙ্গ হসপিটালে রূপান্তর করার জন্য, যাতে করে সব ধরনের চিকিৎসাই আমরা এই হসপিটাল দিতে পারবো। কক্সবাজারে বন্দুকযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস নির্মূলে যেখানে প্রয়োজন সেখানেই অস্ত্র ব্যবহার করা হবে। যেখানে আর্মড গ্যাং আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করবে, আমরা অবশ্যই যে সরকারি অস্ত্র আমাদের দেওয়া হয়েছে এদেরকে প্রতিহত করার জন্য সেটাকে ব্যবহার করব। আমাদেরকে গভর্নমেন্ট অস্ত্র দিয়েছে লাঠি হিসেবে ব্যবহার করার জন্য। লাঠি একরকম, আর এই যে লিথাল উইপেন ইজ ডিফারেন্ট। সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স নীতির কথাও জানান পুলিশ প্রধান। ঘোষণা দিয়ে চালু করার কোনো বিষয় নাই, আর ঘোষণা দিয়ে বন্ধ করার কোনো বিষয় নেই। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সৈয়দ আবুল মকসুদের প্রতি সর্বস্তরে মানুষের শ্রদ্ধা, আজিমপুরে অন্তিম শয়ান।
আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কোভিড-19-এ 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,379। করোনার মৃত্যুহার 1.54%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 355তম দিনে 16,152 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের সংখ্যা 428। মোট শনাক্ত 5,44,544। নতুন 911 জন সহ সুস্থ হয়েছেন 4,93,798। করোনায় দৈনিক সংক্রমণ হার 2.65%। এই পর্যন্ত শনাক্ত হার 13.66 এবং সুস্থতার হার 90.68%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানা। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে টিকা নেওয়ার একটি ছবি প্রকাশিত হয়েছে। সাংবাদিক, লেখক, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মী, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। জাতীয় প্রেস ক্লাবে তার প্রথম জানাজা হয়। পরে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। সাংবাদিক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ জীবনের শেষ সময় পর্যন্ত সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। ইরাকে মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে সাদা কাপড় পরা শুরু করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তাই পড়ে গেছেন। জনগণের কল্যাণের কথা, জনগণের সুখ শান্তির কথা। বহুগুণে গুণান্বিত সৈয়দ আবুল মকসুদ মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তাকে শেষ বিদায় জানান সহকর্মীরা, করেন স্মৃতিচারণ। আমাদের সাংবাদিকদের জন্য না, সারা জাতির জন্য এটা কষ্টের। তার লেখনীও তেমনি ছিল প্রতিবাদের একটি কণ্ঠ। আমার বাবার আত্মার জন্য দোয়া করবেন। যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন কখনো, আমি ওনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য সৈয়দ আবুল মকসুদের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন শেষে কৃষিমন্ত্রী বলেন, লেখার মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন সৈয়দ আবুল মকসুদ। দীর্ঘদিনই সাধারণ মানুষের অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের সকল আন্দোলন সংগ্রামে সে অবদান রেখেছে। এ সময় অন্যান্য সংগঠনের নেতারা বলেন, শেষ জীবনে তিনি অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। অনেকগুলো পরিবেশ বিষয়ক জটিল সমস্যার সমাধান করতে পেরেছিলেন। সমাজের যে অসঙ্গতি, সেই সঙ্গতির বিরুদ্ধে তিনি তার কণ্ঠসোচ্চার করেছিলেন। সবশেষে জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ আর নেই। সকাল 6:45টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 80 বছর বয়সী ইব্রাহিম খালেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হন। পরে করোনা মুক্ত হলেও নানা শারীরিক সমস্যা দেখা দেয়। বুধবার বেলা 11টায় রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবনে তার জানাজা হয়। পরে বায়তুল মোকাররম মসজিদে আরেক দফা জানাজা শেষে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুধবার বাদ এশা স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে জানাজার পর শহরের ব্যাংক পাড়ায় পারিবারিক অবস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিচ্ছে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ধর্মঘটে অচল মিয়ানমার, সংকট সমাধানে ইন্দোনেশিয়া উদ্যোগ অনিশ্চিত, পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে 7 কলেজে, খুলছে না ছাত্রাবাস, শিক্ষামন্ত্রীর সাথে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত। জামিন জালিয়াতিতে 30 জনকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের, ভাবমূর্তি নষ্ট হচ্ছে মন্তব্য আদালতের। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ চায় বাংলাদেশ, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান। সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় যেখানে প্রয়োজন সেখানেই অস্ত্র ব্যবহার করবে পুলিশ, বললেন আইজিপি।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2051 নম্বরে আর ভিজিট করুন ecuche-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ecuche24 অনলাইনে। মাস্ক ব্যবহার করুন। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।